আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা চ্যাপ্টার 2 এর আরো একটা টপিকস নিয়ে কথা বলবো। এখন যে টপিকসটা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম। তো তোমরা জানো মোবাইল ফোনকে প্রজন্ম অনুযায়ী কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন হচ্ছে ফার্স্ট জেনারেশনের যে মোবাইল ফোনগুলো, এরকম পর্যায়ক্রমিকভাবে আমাদের বর্তমানে যে জেনারেশন পর্যন্ত চলছে সেটা হচ্ছে ফিফথ জেনারেশন যে মোবাইল ফোনগুলো, অর্থাৎ 5G পর্যন্ত কিন্তু আমরা আছি। অনেক দেশে পরীক্ষামূলকভাবে কিন্তু 6Gও চলে আসবে হয়তো বা কিছুদিনের মধ্যেই। বাট আমরা আপাতত এই পর্যন্ত এখন যেটাতে আটকে আছি সেটা হচ্ছে 5G পর্যন্ত। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এই প্রজন্মগুলো শেখার মূল উদ্দেশ্য কোন প্রজন্মের মোবাইল ফোনগুলোতে কি সুবিধা পাওয়া যেত। আর এই প্রজন্মগুলোকে কেন ভাগ করা হয়েছে ভাইয়া? কারণ হচ্ছে প্রথম দিকে যে মোবাইল ফোনগুলো ছিল সেইখানে তুমি যেই সুবিধাগুলো পাইতা, ডে বাই ডে এগুলো ডেভেলপ হতে হতে সুবিধাগুলো বৃদ্ধি পেয়ে গেছে। অর্থাৎ আগে যেই সুবিধা একটা মোবাইল ফোনে আমরা পাইতাম, এখন কিন্তু তার থেকে হিউজ পরিমাণ ভালো বা উন্নত মানের সুবিধা পাই। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাকেই বলা হয় মোবাইল ফোনের জেনারেশনগুলো বা প্রজন্মের পর প্রজন্ম এগুলোকে ভাগ করা হয়েছে। তো এবার একটু যদি আমরা দেখি যে ভাইয়া মোবাইল ফোনের আসলে প্রজন্মটা কি, সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আসলে আমরা কি দেখতে পাবো। দেখো, তো দেখো এবার তাহলে আমরা একটু দেখি যে এখানে কি প্রজন্মের কথা বলা হয়েছে। দেখো এখানে বলছে যে সময়ের সাথে মোবাইল নেটওয়ার্কের প্রযুক্তি উন্নত হয়েছে। অর্থাৎ শুরুতে যেই মোবাইল ফোনের যেই সুবিধাগুলো পাইতাম ভাইয়া, এখন কিন্তু সেই সুবিধা থেকে আরও বেটার আমরা সুবিধাগুলো গ্রহণ করে থাকি। গত কয়েক দশকে মোবাইল প্রযুক্তি 1G থেকে মানে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে ফিফথ জেনারেশন পর্যন্ত বা তারও অধিকতর উন্নত ধাপে পৌঁছেছে। অর্থাৎ ফিফথ জেনারেশনে যে থেমে আছে এমন না, এটা পর্যায়ক্রমিকভাবে আরও উন্নত হয়ে একটা পর্যায়ে আরও আমাদের প্রজন্মগুলো আগাইতে থাকবে, অর্থাৎ 6, 7 এরকম জেনারেশনগুলো। প্রতিটি প্রজন্মে নতুন প্রযুক্তি, উন্নত গতি, বর্ধিত ফিচার এগুলো যুক্ত হতে থাকে। মানে বিষয়টা হচ্ছে ভাইয়া, তুমি প্রজন্ম মানে কি বুঝবা? তোমার প্রথম জেনারেশনে যেই মোবাইল ফোনের সুবিধাগুলো পাইতা, দ্বিতীয় জেনারেশনে কিন্তু তার থেকে অনেক বেশি সুবিধাগুলো পাও। তৃতীয় জেনারেশনে আবার দ্বিতীয় জেনারেশনের থেকে বেশি সুবিধা পাও। অর্থাৎ প্রথম জেনারেশনে যে অসুবিধাগুলো ছিল সেইগুলো ডেভেলপ করে পরবর্তী জেনারেশনে ওটাকে উন্নত করা হয়েছে। এবার যদি দেখি যে আমাদের প্রথম যে জেনারেশনটা অর্থাৎ 1G, ফার্স্ট জেনারেশনে কি হইতো, এটা সময়কালটা ছিল হচ্ছে 1980 এর দশক। অর্থাৎ 1980 এর দশকে এই মোবাইল ফোনটা সর্বপ্রথম হচ্ছে আবিষ্কার করা হয়। তারপর থেকেই কিন্তু ভাইয়া মূলত আমাদের হচ্ছে এই ফিচারগুলো আমরা দেখতে পাই। এখন দেখো প্রযুক্তিটা কি, এটা হচ্ছে অ্যানালগ রেডিও সিগন্যাল। অর্থাৎ রেডিও সিগন্যালের মাধ্যমে মূলত হচ্ছে সেই মোবাইল ফোনে তথ্য যোগাযোগ করা হতো বা স্থানান্তর করা হতো। এটার বৈশিষ্ট্য কেমন ছিল? এটি শুধুমাত্র কথা বলার জন্য ব্যবহার করা হতো। তোমাদের হয়তো বা তোমরা পূর্বের যে জেনারেশন ছিল তাদের কাছ থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা যে এই জেনারেশনে যে মোবাইল ফোনগুলো আবিষ্কার হয় সেইখানে কিন্তু শুধুমাত্র কথাই বলা যাইতো। এবং সেই সময়ে কিন্তু মোবাইল ফোনটা অ্যাভেলেবেল ছিলও না। দেখা যেত একটা গ্রামে বা একটা মহল্লায় মাত্র একটা মোবাইল ফোন ছিল। আর তখন কিন্তু কথা বলা, এখন যেমন আমরা 1 টাকা বা 50 পয়সায় 1 মিনিট কথা বলতে পারি, তখন কিন্তু 1 মিনিট কথা বলার জন্য 200 থেকে 250 টাকা আমাদের হচ্ছে ব্যবহার করা হইতো। অর্থাৎ কেটে যেত প্রত্যেকটা মিনিটে, যখন প্রথম আমাদের এই 1G টাইপের যে মোবাইল ফোনগুলো ছিল। তারপরে দেখো এতে ডেটা বা মেসেজ আদান প্রদানের কোনো সুবিধাই ছিল না। এই প্রজন্মের মোবাইল ফোনে সেমিকন্ডাক্টর বা মাইক্রোপ্রসেসর প্রযুক্তির ব্যবহার করা হতো। মানে সেখানে মেসেজ আদান প্রদান করার হচ্ছে কোনো বিষয় ছিল না, শুধুমাত্র আমরা কথাই বলতে পারতাম। এই হচ্ছে আমাদের প্রথম প্রজন্মের যে মোবাইল ফোনটা ছিল। তারপরে দেখো দ্বিতীয় প্রজন্মের মোবাইল আসলো, অর্থাৎ টু জি যে মোবাইল ফোনটা, সেটা হচ্ছে 90 দশকের সময়ে এই মোবাইল ফোনটা মূলত অ্যাভেলেবেল হয়ে যায় বা মানুষ ব্যবহার করা শুরু করে। এটার প্রযুক্তিটা কেমন ছিল ভাইয়া? ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক। সেলুলার নেটওয়ার্ক কি? সেলুলার হচ্ছে যেমন সেল ওয়াইজ, অর্থাৎ নেটওয়ার্কের একটা কাঠামো ছিল। সেলুলার কেন বলা হয়? কারণ সেটার যে মোবাইল ফোনের যে কানেক্টিভিটি এই যে এরকমভাবে ছিল, অর্থাৎ কানেক্টিভিটিটা ঠিক এই যে এরকমভাবে সাজানো গোছানো ছিল। তারপরে দেখো যে এইরকমভাবে ছিল আর কি। তো এরকমভাবে প্রত্যেকটা সেল ওয়াইজ আর কি ভাগ করা ছিল। একটা সেলের মতো বা কক্ষের মতো নেটওয়ার্কের কাঠামো ছিল, এই জন্য এটাকে মূলত সেলুলার নেটওয়ার্ক বলা হয়। মানে হচ্ছে সেখানে প্রত্যেকটা কাঠামো একটা কক্ষের মতো করে সাজানো ছিল। তারপর এটার বৈশিষ্ট্য একটু দেখো। বৈশিষ্ট্য হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর ঘটে। মানে প্রথম প্রজন্মের মোবাইল ফোনে অ্যানালগ ছিল, তার পরবর্তীতে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে সেলুলার মানে অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর ঘটে। তখন কথা বলার পাশাপাশি প্রথমবার টেক্সট, অর্থাৎ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস এসএমএস এবং মাল্টিমিডিয়া মেসেজ অর্থাৎ এমএমএস, যেটা এসএমএস এবং এমএমএস বলা হয়, সেটা পাঠানোর সুবিধা চালু হয়। এছাড়াও স্বল্প গতির ইন্টারনেট সুবিধাটাও
তখন থেকে পাওয়া যায়। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া, এই যে বৈশিষ্ট্যগুলো একটু তোমাকে কষ্ট করে মাথায় রাখতে হবে। তাহলে প্রথম জেনারেশন বা প্রথম প্রজন্মের যে মোবাইল ফোন, সেখানে কিন্তু শুধুমাত্র আমরা কথা বলতে পারতাম, কোনো মেসেজ বা এমএমএস বা হচ্ছে ইন্টারনেট এগুলো কিন্তু ব্যবহার করতে পারতাম না। বাট যখনই আমাদের দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন চলে আসলো, তখন কি করতে পারতাম, আমরা এসএমএস করতে পারতাম, এমএমএস করতে পারতাম, এবং মানে অল্প পরিসরে ইন্টারনেটও কিন্তু ব্যবহার করতে পারতাম। তাহলে এই হচ্ছে প্রথম প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্মের হচ্ছে আমাদের আপডেটেড যে বিষয়টা। এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া, যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে কি হবে, মানে সেখানে আসলে কি কি ফিচারগুলো আমরা পেয়ে থাকবো, সেটা হচ্ছে দেখো, তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন বা 3G হচ্ছে 2000-এর দশকের শুরুতে, মানে 2000 সাল থেকে শুরু হয় তৃতীয় প্রজন্মের বা 3G এর সময়কাল। এটার প্রযুক্তি হচ্ছে WCDMA বা UMTS, অর্থাৎ ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেমস। তখন হচ্ছে একটা সার্বজনীন মোবাইলের যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়, অর্থাৎ বিশ্বব্যাপী একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়। আগে কিন্তু হচ্ছে আমাদের 2G যেটা বা হচ্ছে আমাদের 1G যেটা, সেটা কিন্তু বিশ্বব্যাপী ছিল না, একটা দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আমরা বিশ্বব্যাপী হচ্ছে আমরা কথা বলতে পারি, এই 3G বা থার্ড জেনারেশন থেকে মূলত সেটা শুরু হয়। এই প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে সার্কিট সুইচিং এর পরিবর্তে প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার শুরু হয়। মানে আমাদের 1G এবং 2G-তে ছিল সার্কিট সুইচিং বা মানে যেই আমাদের প্রসেসর, সেখান থেকে শুরু হয় হচ্ছে প্যাকেট সুইচিং এর পদ্ধতি। এর মাধ্যমে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যম মানে যুগটা শুরু করতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেট মানে কি, সেটা হচ্ছে কানেক্টিভিটি বাড়ায়, বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। সর্বাধিক ডেটা ট্রান্সফারের মাধ্যমে মোবাইল টেকনোলজি চালু হয়, এবং এর ফলে ভিডিও কল, মোবাইল টিভি এবং ইন্টারনেট ব্রাউজিং সহজ এবং দ্রুত হয়। তাহলে আমরা এই দ্বিতীয় প্রজন্ম থেকে যখন তৃতীয় প্রজন্মেতে চলে আসলাম, অর্থাৎ 2G থেকে যখন 3G-তে আসলাম, তখন কি হইলো, তখন সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়, এবং এর মাধ্যমে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারি। মানে তথ্য আদান প্রদানের স্পিড আমাদের তুলনামূলক আগের থেকে অনেক বেড়ে যায়। দেন হচ্ছে আমাদের দেখেন ইনহ্যান্স ডেটা রেট ফর জিএমএস ইভুলেশন, মানে তথ্যের যে স্থানান্তরের যে স্পিড সেটা চালু হয়, মানে স্পিডটা বেড়ে যায়। ফলে কি হয়, ভিডিও কল, মোবাইল টিভি এবং ইন্টারনেট ব্রাউজ করা সহজ হয়। অর্থাৎ যেহেতু আমাদের ডেটার স্পিড বাড়ে, স্থানান্তরের স্পিড বাড়ে, তখন আমরা কি করতে পারি ভাইয়া, ভিডিও কল করতে পারি, মোবাইল টিভি এবং ইন্টারনেট ব্রাউজিং সহজেই আমরা এগুলো মানে অনায়াসে করতে পারি। তুলনামূলক 2G থেকে অনেক মানে স্পিডলি আমরা এই কাজগুলো করতে পারি। তারপরে দেখো চলে আসলো হচ্ছে 4G, যেটা হচ্ছে বাংলাদেশে মানে বর্তমানে অ্যাভেলেবেল। তো 4G-তে কি হয়, 4G-র সময়কালটা শুরু হয় হচ্ছে 2008 থেকে, 2008-এর শেষ ভাগ থেকে 2010-এর দশকটা পর্যন্ত। অর্থাৎ 2008 থেকে শুরু হয়, মানে 2010-এর শেষ দিক পর্যন্ত শেষ হয়। অর্থাৎ 2010-এর দশক মানে বোঝাইছে 2020-এর আগ পর্যন্ত, এই টাইমটা হচ্ছে 2010-এর দশক। তো এই প্রযুক্তিটা কি হয়, LTE অর্থাৎ লং টার্ম ইভ্যুলেশন মাধ্যমে এবং ওয়াইম্যাক্সের মাধ্যমে হচ্ছে এটার প্রযুক্তিটা কার্যকারিতা লাভ পায়। তারপর এটার বৈশিষ্ট্য কি, মানে বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই প্রযুক্তিগুলো যখনই পড়তে যাবা, বিভিন্ন জেনারেশনের যে ভাগগুলো আছে, সেখান থেকে তুমি বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো শিখবা, কারণ ঘ কোশ্চেনে কিন্তু বৈশিষ্ট্য থেকেই তোমাকে কোশ্চেনগুলো আইডেন্টিফাই করতে হবে। তো এবার দেখো, এই প্রজন্মের মোবাইল ফোন সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো এটা সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল বা আইপি ভিত্তিক নেটওয়ার্কিং সিস্টেম তৈরি হয়। ফলে ইন্টারনেট ব্যবহারের গতি বহুগুণ বাড়িয়ে দেয়, নির্বিঘ্নে হাই ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং দ্রুত গতির ফাইল ডাউনলোডের জন্য এটা হচ্ছে সবচেয়ে আদর্শ একটা বিষয়। ভাই আমি আরেকবার একটু বলি, তাহলে একেবারে যদি একটু হাইলাইট করি, যে ফার্স্ট জেনারেশন যেটা, প্রথম প্রজন্মে আমরা শুধুমাত্র কথা বলতে পারতাম অডিও কলের মাধ্যমে, ওইখানে কোনো মেসেজ পাঠাইতে পারতাম না, কোনো টেক্সটও পাঠাইতে পারতাম না। দ্বিতীয় প্রজন্মে আসার পর আমরা কি করলাম, সেখানে আমরা টেক্সট অথবা মানে এসএমএস এমএমএস দুইটাই আমরা তখন পাঠাইতে পারতাম, এবং অল্প পরিসরে, খুবই অল্প পরিসরে আমরা হচ্ছে ইন্টারনেটটা ব্যবহার করতে পারতাম। যখনই তৃতীয় প্রজন্ম চলে আসলো, তখন থেকেই মূলত মোবাইল ফোনের একটা স্বর্ণযুগ শুরু হয়ে গেল। তখন আমরা কি করতে পারতাম, তখন ব্রডব্যান্ড যেহেতু চালু হয়ে গেল, তখন আমরা অনায়াসে তথ্য আদান প্রদানও করতে পারতাম, ভিডিও কল, অডিও কল, এভরিথিং, সেগুলো কিন্তু আমরা তৃতীয় প্রজন্ম থেকে মূলত আমরা শুরু করতে পারলাম। মানে তৃতীয় প্রজন্ম থেকেই মূলত আমরা মোবাইল ফোনের আসল যে ফিচারগুলো সেগুলো আমরা উপভোগ করা শুরু করতে পারলাম। তারপরে আসো চতুর্থ প্রজন্মের যে মোবাইল ফোনটা আসলো, তখন কি করলাম ভাইয়া, তখন হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্মে যেটা সার্কিট সুইচিং চালু ছিল, এই সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে, এটার পরিবর্তে কি আসলো, আইপি
প্রোটোকল, মানে অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ আইপি ভিত্তিক একটা নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি হলো, সেটা কিন্তু তৈরি হয় মাত্র চতুর্থ প্রজন্মে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন যে আইপি ভিত্তিক প্রোটোকল কোন জেনারেশন থেকে শুরু হয়, সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন থেকে শুরু হয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে মানে যখন আমরা আইপি ভিত্তিক প্রোটোকল নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি করলাম, তখন আমরা কি করতে পারি, যে কোনো ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং হচ্ছে ভিডিও কনফারেন্সিং, যেটাই বলেন না কেন, কোনো ফাইল ডাউনলোড দেওয়া, সেখানে কিন্তু আমাদের স্পিড বহু গুণে বেড়ে যায়। অর্থাৎ 3G থেকে 4G-তে আমাদের স্পিডটা অনেক গুণে বেড়ে যায়। এই হচ্ছে আমাদের 4G এর যে বেনিফিটগুলো। তারপরেই কিন্তু ভাইয়া চলে আসলো আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত 5G, যেটা এখনো পর্যন্ত চলমান। তো 5G-র বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে এটা 2019 থেকে শুরু হয় এবং বর্তমান সময় পর্যন্ত চালু আছে। এখনো পর্যন্ত 5G পর্যন্তই চালু আছে, হয়তোবা কোনো একদিন আমরা এটার পরবর্তীতে 6G পর্যন্ত পেয়ে যাব। তাহলে 5G-তে আসার পর কি হয় ভাইয়া, এটা হচ্ছে মিলিমিটার ওয়েভ, আবার হচ্ছে ম্যাসিভ মিমো, অর্থাৎ মাল্টিপল ইনপুট আউটপুট সিস্টেম চালু হয়, সেটা হচ্ছে 5G-তে এসে। এটার বৈশিষ্ট্য কেমন, পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW, অর্থাৎ 4টা W বলা হয়। এ প্রজন্মের মোবাইল ফোনের পারফরমেন্স 4G এর তুলনায় কয়েক গুণ বেশি এবং এতে ডেটা স্থানান্তরের বা বিলম্বের যে মানটা, সেটা হচ্ছে খুবই শূন্যের কোথায়। অর্থাৎ এখানে ডেটাগুলো স্থানান্তরের ক্ষেত্রে যে বিলম্ব হওয়ার পরিমাণ, সেটা একেবারেই নেই বললেই চলে। অর্থাৎ তুমি এখানে কোনো একটা তথ্য পাঠানো মাত্রই সেটা অনায়াসে চলে যাবে অন্য একটা ডিভাইসে। এবং এখানে যদি আমরা কোনো ফাইল ডাউনলোড দিই, সেখানেও কিন্তু আমাদের ল্যাকিংসের যে বিষয়টা, সেটা একেবারেই শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। অর্থাৎ ওভারঅল বলা যায় যে আমাদের 4G এর যে স্পিডটা ছিল, অর্থাৎ ইন্টারনেটের যে স্পিড, ব্যান্ডউইথের যে স্পিড, সেটা থেকে 1000 গুণ বেশি হচ্ছে আমাদের 5G-তে। যখন আবার 6G চলে আসবে, তখন দেখা যাবে যে 5G এর থেকেও সেখানে স্পিড আরও বেশি। এটি শুধু মানুষের যোগাযোগের জন্যই নয়, এই প্রযুক্তিতে অর্থাৎ পঞ্চম প্রজন্মের ক্ষেত্রে মোবাইল ফোনগুলো কি করতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা ওনারা ব্যবহার করতে পারে। মানে মোবাইল ফোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা সম্ভব। ইন্টারনেট অফ থিংস এখানে ইউজ করা হয়। স্বয়ংক্রিয় গাড়ি প্রভৃতিতে বিপ্লব ঘটিয়েছে এই পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন। আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের মাধ্যমে 4K টিভি দেখতে পাই। অর্থাৎ সর্বোচ্চ রেজুলেশনের যে বিষয়টা, যে লাইভ স্ট্রিমিংটা, যেটাকে আমরা বলি 4K, সেটা হচ্ছে 5G এর মাধ্যমে 4K টিভি দেখা সম্ভব। এটা একটু মাথায় রাখবা যে কোন জেনারেশন থেকে 4K টিভি দেখা সম্ভব বা 4K ভিডিওগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একমাত্র 5G প্রযুক্তি থেকে শুরু হয়, অর্থাৎ 5th জেনারেশন থেকে শুরু হয়। তাহলে 4K টিভি দেখা শুরু করতে পারলাম আমরা কোত্থেকে, এই হচ্ছে পঞ্চম প্রজন্ম থেকে। তো এই হচ্ছে আমাদের মোবাইল ফোনের যে জেনারেশনগুলো, আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা জেনারেশনে নতুন নতুন ফিচারগুলো আবিষ্কার হয়। এই ফিচারগুলো হচ্ছে তোমাকে একটু মূলত মনে রাখতে হবে যে কোন জেনারেশনে কোন ফিচারটা হচ্ছে নতুন করে শুরু হয়। যেমন প্রথম প্রজন্মে হচ্ছে আমরা শুধুমাত্র অডিও কল করতে পারতাম, অর্থাৎ কথা বলতে পারতাম। দ্বিতীয় প্রজন্মে এসে আমরা টেক্সট করতে পারতাম, MMS করতে পারতাম। তৃতীয় প্রজন্মে এসেই কিন্তু আমাদের মূলত ইন্টারনেট ব্যবহার শুরু হলো, অডিও ভিডিও কল দেওয়া শুরু হলো। চতুর্থ প্রজন্মে এসে আমরা কি করতে পারতাম, এটার স্পিডটা আরও মানে বাড়িয়ে দেওয়া হলো। এই চতুর্থ প্রজন্মে এসে আমরা আইপি প্রোটোকল বিশিষ্ট ইন্টারনেট ব্যবহার করতে পারলাম, নেটওয়ার্ক সিস্টেম তৈরি করতে পারলাম। পঞ্চম প্রজন্মে আসার পর আমরা বিশ্বব্যাপী একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করলাম এবং সেখানে 4K টিভি দেখা শুরু হলো। এই হচ্ছে আমাদের মোবাইল ফোনের জেনারেশনগুলো। আমরা পরবর্তীতে আরও কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।